দেশজুড়ে ভিটামিন এ ক্যাম্পেইন ২৮ জুন। ক্যাপসুল পাবে 2,40,00,000 শিশু। চিকিৎসক সংকটে নাটোর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 জেলার সীমান্ত দিয়ে আবারও 23 জনকে পুষিনের চেষ্টা বিএসএফের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ২৮ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, মোট 2,40,36,022 জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। 40 লক্ষ শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। পাশাপাশি অল্প কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব। আর বেশ কয়েকটি উপজেলা আছে, 58টি উপজেলা, যেগুলো দুর্গম অঞ্চলে। সেই অঞ্চলে শুধু পরের দিন না, পরের 4 দিন যেই সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হয়েছে, ওই একই জায়গায় পরের 4 দিনের যে কোনো দিন শিশুরা বাদ যারা পড়বে, তারা আসলেই তাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং আনার ব্যবস্থা করব। চিকিৎসক সহ লোকবলের অভাব আর নানা সংকটে নাটোর সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা পাচ্ছেন না রোগীরা। প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন হাসপাতালের বহির্বিভাগ থেকেই। রয়েছে দালালের দৌরাত্ম্য। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠ্য তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 250 শয্যার নাটোর সদর হাসপাতাল, তবে রোগী ভর্তি থাকে কয়েক গুণ। জরুরি ও বহির্বিভাগের অনেক রোগীকে চিকিৎসা না পেয়েই ফিরে যেতে হয়। ডাক্তার নেই, ওষুধ নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। সামান্য রক্ত পরীক্ষা করাতেও ছুটতে হয় বেসরকারি হাসপাতালে। 30 বছরের বেশি সময় ধরে জেলা সদরের হাসপাতালটিতে এরকম খুঁড়িয়েই সেবা কার্যক্রম চলছে। সামান্য জ্বরজারি বা পেটের অসুখেও রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন ডাক্তাররা। আর জটিল অসুখে প্রাথমিক চিকিৎসাটুকুও মেলে না। একটু জটিল সমস্যা হলেই ডক্টররা এখান থেকে রেফার করে রাজশাহী পাঠিয়ে দেয় বা বলে যে উন্নত হসপিটালে নেওয়ার জন্য। 4টা পরীক্ষার ভিতরে শুধু একটা পরীক্ষা আছে সিবিসি, আর 3টা পরীক্ষাই নাই। তো এই 3টা পরীক্ষা আমার বাইরে যায় করতে হবে। অবশ্যই বাইরে গেলে আমার টাকা লাগবে। দালালের দৌরাত্ম্য আছে এখানে, শয্যার স্বল্পতা আছে, এখানে ডাক্তারের স্বল্পতা আছে। জেলার অন্য 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র আরও ভয়াবহ। সেখানে প্রাথমিক পরামর্শটুকু দেওয়ার মতো প্রয়োজনীয় চিকিৎসকও নেই। জরুরি রোগীগুলোকে একটু দেখে শুনে তারপরে রেফার করা যেতে পারে। সামান্য জ্বরের কারণে রাজশাহীতে, পাতলা পায়খানার জন্য রাজশাহীতে, নাটোরের জন্য রেফার করা না। সরকারি হাসপাতালে ওষুধ পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো পাই নাই। কারণ ওষুধও কেনা লাগলো, আবার হলো রক্ত পরীক্ষা করা লাগলো, সব টাকা লাগলো। সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন শোনালেন রোগীদের চিকিৎসা দিতে তাদের চেষ্টার কথাও। শুধু সদর হসপিটাল না, প্রত্যেক উপজেলায়ও তারা তাদের জনবল দিয়ে এই চেষ্টা করছে সর্বোচ্চ এই সেবা দেওয়ার। যেহেতু এটা জুন মাস, এ সময় আপনি দেখবেন যে অনেক ওষুধপত্র আস্তে আস্তে শেষ হয়ে আসছে, কারণ অর্থ বছরের শেষ মাসটা হচ্ছে জুন মাস। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেহেরপুর, নওগাঁ ও মৌলভীবাজার জেলার সীমান্ত দিয়ে ফের 23 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মৌলভীবাজার সীমান্ত দিয়ে 7 জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠালেও অন্য 2 জেলায় বিজিবির বাধায় 16 জনকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। মেহেরপুর বিজিবির 47 ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, বুধবার দিবাগত রাত 3টার দিকে বিএসএফ গাংনী উপজেলার শহরতলা 0 পয়েন্ট দিয়ে 6 জন পুরুষ ও 1 নারীকে বাংলাদেশের ভূখণ্ডে পুষিনের চেষ্টা চালায়। স্থানীয়দের সহায়তায় বিজিবি বাধা দিলে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, রাতে বিএসএফ সদস্যরা লাইট বন্ধ করে সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ
9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নেয় তারা। এদিকে মৌলভীবাজার কমলগঞ্জ সীমান্ত দিয়ে 6 নারী ও 1 শিশুকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠায় বিএসএফ। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। তাদের সহায়তা করছে স্থানীয় মানুষ। দর্শক, দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু এবং রাজশাহীতে ব্যাংকের ভিতরে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি। আবারও সবাইকে স্বাগত দেশের খবরে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তীররক্ষা বাঁধ। নদী তীরবর্তী মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। সিরাজগঞ্জে যমুনা নদীর বাহুকা এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু যমুনা নদীর কিন্তু 2 কুলি ভাঙে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সিরাজগঞ্জ জেলার যে নদী অভ্যন্তরীণ এলাকা রয়েছে, সিরাজগঞ্জ সদর, কাজীপুর এবং চৌহালি এলাকায় কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ভাঙনও কিন্তু শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকাতে। ইতিমধ্যেই সিরাজগঞ্জ সদর উপজেলা বাহুকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় 30 মিটার এলাকা ধসে গিয়েছে। সেই সাথে চৌহালি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন, যে ইউনিয়নগুলো যমুনা নদী তীরবর্তী, সেই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু ভাঙনের মুখে পড়েছে এবং ভাঙন কবলিত হয়েছে, ভাঙনের শিকার হয়েছে। এই চৌহালি উপজেলার মানুষ দীর্ঘদিনের দাবি, তারা বিগত সরকারগুলোর কাছে স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই 4টি জেলার সমন্বয়ে 2300 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আগামীকাল পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত যে মহাপরিচালক রয়েছেন, তার নেতৃত্বে 6 সদস্যের একটি টিম সরজমিনে পরিদর্শন করবেন এবং আশা করছেন যে আগামী অর্থ বছর অর্থাৎ আগামী একনেকের বৈঠকে হয়তো এই প্রকল্পটি পাস হবে। সেই সাথে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা এবং টাঙ্গাইলের যে 60 কিলোমিটার স্থায়ী বাঁধ রক্ষার জন্য যে প্রকল্প পাঠিয়েছেন, সেটি বাস্তবায়ন হলে এইসব জেলাসহ সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এই ছিল সিরাজগঞ্জ জেলার ভাঙন ঠেকাতে স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণের সবশেষ খবর। কুড়িগ্রামে তীব্র গরমের সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং এর কারণে হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি গ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। গত কয়েকদিন ধরে কুড়িগ্রাম জেলায় যে বৃষ্টিপাত হচ্ছিল, বৃষ্টিপাতের সময় এখানে তাপমাত্রাটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু অধিক তাপমাত্রা গতকাল থেকে কারণে এবং সেই সঙ্গে যে বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ বিদ্যুতের সংকট বা বিদ্যুতের যে লোডশেডিং, এটার কারণে কুড়িগ্রাম জেলার যে প্রান্তিক খামারিরা আছে, সেই খামারে আমরা দেখেছি গতকাল থেকে হিট স্ট্রোকে মুরগি মারা যেতে। আমি এখন আছি, একটু যদি দেখাই, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার, এটি হচ্ছে হরিশ্বর কালুয়া গ্রাম। এই হরিশ্বর কালুয়া গ্রামের যিনি খামার, এই খামারের মালিক মেহেদি হাসান মিলন, তার সঙ্গে আমার কথা হয়েছে। গতকাল দুপুর নাগাদ যে লোডশেডিংটা হয়েছিল, 3 ঘন্টা কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তার ফলে এই খামারে 100টি মুরগি মারা গিয়েছে এবং তারা এই মুরগিকে রক্ষার জন্য বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করেছিল, বিশেষ করে স্যালাইন জাতীয় খাবার, লেবুর পানি, সঙ্গে বিভিন্ন স্প্রে, তারপর পানি জাতীয় জিনিস স্প্রে করা, সব মিলিয়ে চেষ্টা করছিল বিভিন্নভাবে সেই মুরগি রক্ষা করার জন্য। তবে তারা এখন এই সময়টাতে রক্ষা করতে পারছে না। আমি পানি সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে বর্তমান সময়ে যে পরিমাণ তাপমাত্রা ওঠে, সেই তাপমাত্রায় এই প্রান্তিক পর্যায়ে খামারিরা তাদের মুরগিকে ধরে রাখতে পারবে না, কারণ মুরগির জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস। এখন ম্যাক্সিমাম সময় 35 থেকে 36-37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে। সেক্ষেত্রে উচ্চ তাপ সহনশীল যদি জাতের উদ্ভাবন করা না যায়, তাহলে এই মুরগিগুলো রক্ষা করা সম্ভব নয়। তারপরও তারা বলছে স্যালাইন জাতীয় খাবার, লেবুর পানি সহ ভেন্টিলেশন ব্যবস্থা, পানির স্প্রে, এই ব্যবস্থাগুলি তারা আপাতত করতে বলছে। সেই সঙ্গে আমি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি, পল্লী বিদ্যুতের সঙ্গে, তারা বলেছে বর্তমান জেলায় 15 থেকে 25% পর্যন্ত বিদ্যুতের ঘাটতি
ঘাটতি আছে, বিদায় আসলে বিভিন্ন সময় তাদের লোডশেডিং দিতে হয়। সেই ছিল কুড়িগ্রামে যে অতিরিক্ত তাপমাত্রা বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রান্তিক খামারিদের হিটস্ট্রোক মুরগি মারা যাচ্ছে তার সর্বশেষ। মুন্সিগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এই ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, গতরাতে এলাকার একটি মসজিদে তাবলিগ জামায়াতের মুসল্লিদের মোবাইল ফোন চুরি হয়। জড়িত সন্দেহে শাহাদাতকে আটক করে স্থানীয়রা মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় মসজিদের সামনের সড়কে ফেলে রাখা হয়। নিহত শাহাদাত একই এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হেয়ার কাট বাতিল, মুনাফা প্রাপ্তি ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে ব্যাংকের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বেলা 11:15টার দিকে তারা নগরীর অলকার মোড়ে এক্সিম ব্যাংকের ম্যানেজারের কক্ষে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, গত 2 বছর ধরে ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যত বন্ধ রয়েছে। লাখ লাখ টাকা আমানত রাখলেও তারা কোনো মুনাফা পাচ্ছে না। হেয়ার কাট নামে মূলধন থেকে অর্থ কেটে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। গ্রাহকদের দাবি, অনেকেই তাদের সঞ্চয় ও পেনশনের অর্থ ব্যাংকে জমা রেখেছেন, কিন্তু লেনদেন সীমিত থাকা এবং মুনাফা না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের আমানত রাখছিলাম, কিন্তু এই আমানতগুলো আমরা কোনোভাবে ফেরত পাচ্ছি না। আমার স্ত্রী পাশে বসে আছে, রীতিমতো সে অসুস্থ, মানসিক ডাক্তারের কাছে এই টাকার চিন্তায় যে আমার সংসার কীভাবে চলবে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে, কারণ আমার এখানে অনেক টাকা আছে, আমার জমি বিক্রি করা টাকা সম্পূর্ণ এখানে। আমি যে জমিটা বিক্রি করলাম, আমার কত ওই জমি আমার জীবনের একটা অংশ, সেই জমি আমি বিক্রি করে ব্যাংকে টাকা রাখছি, সেই টাকার জন্য আজকে আমি ব্যাংকে ব্যাংকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে যে রেজুলেশন স্কিম যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে, আমরা কিন্তু সেভাবে পেমেন্ট করে যাচ্ছি। যদি এর মাঝে কেউ 2-1টা পেমেন্ট না পেয়ে থাকে, হয়তো আমাদের আইটিতে কোনো সমস্যা হয়েছে ওই কাস্টমার আইডিতে, যদি ব্যক্তিগতভাবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা ওই ইস্যুটা সলভ করে দেব ইনশাল্লাহ। দেশের খবরের পর্যায়ে আবার নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে আবার স্বাগত দেশের খবরে। নরসিংদীর পলাশ উপজেলায় ডাঙ্গা বাজারে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড ফ্যাক্টরিতে সারা দেশের ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কনফিডেন্স সিমেন্টের উন্নত উৎপাদন প্রক্রিয়া, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অত্যাধুনিক VRM প্রযুক্তির সার্বিক কার্যক্রম প্রদর্শন করা হয়। একই সাথে উৎপাদনের প্রতিটি ধাপে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন যুগোপযোগী উদ্যোগও ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের সামনে তুলে ধরা হয়। পরে তারা ফ্যাক্টরি পরিদর্শন করেন। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমরান করিম। উপস্থিত ছিলেন সিইও জহিরুদ্দিন আহমেদ, চিফ মার্কেটিং অফিসার নাসিরুল আলম সুমন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনিন্দ সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। মৌলভীবাজার জেলার বড় লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়ন। বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পাশের দেশ থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আনার পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সীমান্তে অভিযান চালায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন। অভিযানে 3টি বিদেশি পিস্তল, 23টি উচ্চ শক্তিশালী বিস্ফোরক টিউব, 24টি ডেটোনেটর, 15 মিটার ডেটোনেটর কর্ড, 2টি কুকি চাপাতি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এসব অস্ত্রের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF প্রসিত গ্রুপের 3 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ টহল দল সদর ইউনিয়নের রেখুংপাড়া এলাকায় অভিযান চালায়। সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গুইমারা উপজেলার লাশপ্রু সাই মারমা, গুইমারা সদর ইউনিয়নের তেজেন্দ্র চাকমা এবং একই এলাকার বিশ্ব ত্রিপুরাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি
এক নলা বন্দুক, 3 রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি চাকু, 3টি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ 11,000 টাকা জব্দ করা হয়েছে। তিস্তার চর কৃষকদের ব্যস্ত সময়ে কাটছে বাদাম তোলার কাজে। অনুকূল আবহাওয়া ও তাদের কঠোর পরিশ্রমে এবার ফলন মিলেছে ভালো। তবে হঠাৎ তিস্তা নদীর পানি প্রবেশ করার বিপাকে পড়েছেন চরের কৃষকরা। সময়মতো বন্যার আগাম সতর্কবার্তা না পাওয়ায় তারা ফসল রক্ষার প্রস্তুতি নিতে পারেনি। কুড়িগ্রাম প্রতিনিধি তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগেও ছিল ধুধু বালুর চর। যতদূর চোখ যায় দেখা যেত বালুর বুকে বাদামের ক্ষেত, কিন্তু সেই চিত্র এখন বদলে গেছে। উজান থেকে নেমে আসা ঢলে ফুলে ফেপে উঠেছে তিস্তা। খেতে পানি ঢুকে পড়ায় বাদাম নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। কারো ফসল একেবারেই তলিয়ে গেছে, কেউ আবার অপরিপক্ক বাদাম তুলতে বাধ্য হচ্ছেন। বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না সেগুলোও। এই পরিস্থিতিতে দিশেহারা কৃষক কৃষানীরা। কোনো সতর্ক ছাড়াই পানি আসে, মানে রাতের মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যে পানি আসে, বা নিউজ হবে যে মানুষ সতর্ক অবস্থানে তার ফসলগুলো তুলে নেবে, এটা কোনো আপনার ওই থাকে না। বাদাম কিন্তু অনেক নিয়ে আসা হয়নি, আরো কিছু বাদাম আছে। পানিটা যখন আটকেবার তখন তো ছাড়ি দিয়ে বললো যে ভাই পানি গেছে, ওইটা বেলা ক্ষতি হয়ে যায় বেশি। আর যখন আগে মনে করো কয়া দেবে তখন মনে করো মাল চাপে নেওয়া হয়। কৃষি বিভাগ বলছে পানি প্রবেশের আগেই অধিকাংশ বাদাম উত্তোলন করা গিয়েছিল। তারপরও নিচু এলাকার কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত দুদিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি। তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। আর যে কৃষকগুলো অপরিপক্ক অবস্থায় তুলেছে তারা যদি আর কয়েকটা দিন সময় পেত, বা 5 থেকে 7 দিন, তাহলে তারাও পরিপক্ক অবস্থায় বাদামটা উঠাতে সক্ষম হতো এবং তারাও লাভবান হতে পারত। এবছর কুড়িগ্রাম জেলায় 3015 হেক্টর জমিতে চীনাবাদাম চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা সফলভাবে অর্জিত হয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।